প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বৈশ্বিক মহামারীর সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাচ্ছ। তোমরা অবগত যে কোভিড-19 মহামারী আকারে ছড়িয়ে পড়ায় গত মার্চ মাস থেকে তোমাদের স্বাভাবিক শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তোমাদের পড়াশোনার ক্ষতি যাতে কিছুটা পুষিয়ে নেওয়া যায়, সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে এবং দিনাজপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন স্যারের নির্দেশে এবং আমার অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান স্যারের তত্ত্বাবধানে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরিচালিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে আমার আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আসমাউল হোসনা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। আমাদের আজকের পাঠ একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র, অধ্যায় নবম। এই অধ্যায়ের আজকে আমাদের প্রথম ক্লাস। পাঠের বিষয়বস্তু সরকারি অর্থব্যবস্থা, পাবলিক ফিন্যান্স। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই স্লাইডে কিছু ছবি দেখতে পাচ্ছ। যেমন প্রথম ছবিতে বাংলাদেশে প্রচলিত কিছু টাকার নোটের ছবি, দ্বিতীয় এবং তৃতীয় ছবিতে আর্থিক লেনদেনের ছবি, ঋণ, ট্যাক্স এবং একটি সংসদ অধিবেশনের ছবি। এটি একটি বাজেট অধিবেশন। তোমরা দেখতে পাচ্ছ মাননীয় অর্থমন্ত্রী এখানে বাজেট পেশ করছেন। তোমরা জানো বাজেট হলো সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব বিবরণী। পরবর্তী এক বছরে সরকার কোন কোন খাতে ব্যয় করবে এবং কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করবে, এর যে হিসাব বিবরণী সেটি হলো বাজেট। তো এই ছবিগুলো থেকে তোমরা মোটামুটি সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারছো যে সরকারি অর্থব্যবস্থা হলো মূলত সরকারের আয় ব্যয়কে কেন্দ্র করে সরকারি অর্থব্যবস্থা। আমাদের আজকের ক্লাস থেকে শিক্ষার্থীরা যেসব বিষয় শিখতে পারবে: সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করবে, সরকারি ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার সরকারি ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সরকারি ব্যয়ের উদ্দেশ্যসমূহ বর্ণনা করতে পারবে, বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ বর্ণনা করতে পারবে। এই শিখন ফলগুলোর উপর ভিত্তি করে আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসটি পরিচালনা করব। সরকারি অর্থব্যবস্থা। সরকারি অর্থব্যবস্থা হলো অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা। বেশিরভাগ অর্থনীতিবিদ সরকারি অর্থব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝান। অর্থশাস্ত্রের যে শাখায় সরকারি আয়, ব্যয়, ঋণ, বিনিয়োগ সংক্রান্ত নীতি ও পদ্ধতি এবং এদের পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। কোনো সরকার কোন কোন উৎস থেকে কিভাবে এবং কোন নীতিতে অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থ কিভাবে কোন কোন খাতে ব্যয় করে তা সরকারি অর্থব্যবস্থায় আলোচনা করা হয়। মূলত সরকারকে বিভিন্ন ক্ষেত্রে দেশ পরিচালনার জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, জনগণের কল্যাণ সাধনের জন্য বিভিন্ন খাতে ব্যয় করতে হয় এবং এই ব্যয়ের অর্থ সংস্থানের জন্য সরকারকে আবার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হয়। মানে এখন এই অর্থ সংগ্রহ সরকার কোন কোন উৎস থেকে কিভাবে এবং কোন নীতিতে করবে এবং সেই সংগৃহীত অর্থ সরকার কিভাবে কোন কোন খাতে ব্যয় করবে এবং এর ফলে জনগণের জীবনযাত্রার মানের কি পরিবর্তন হবে, জনগণের ভবিষ্যৎ চাহিদা পূরণের জন্য কি ধরনের বিনিয়োগ করা হবে ইত্যাদি সরকারি অর্থব্যবস্থায় আলোচনা করা হয়। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞা দিয়েছেন। এর মধ্যে অর্থনীতিবিদ এইচ ডাল্টন বলেন, সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়, ব্যয় এবং তাদের একটির সাথে অপরটির সম্পর্ক বিধানে সামঞ্জস্য বিধানের কার্যাবলী আলোচনা করে। অধ্যাপক আর এম আসগ্রেভ বলেন, যেসব জটিল সমস্যা সরকারি আয় ব্যয় প্রক্রিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। সুতরাং অর্থশাস্ত্রের যে শাখায় রাষ্ট্রের সব ধরনের আয়, ব্যয়, ঋণ এবং বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় নীতিমালা, কার্যক্রম ও সমস্যা সম্পর্কে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। সরকারি অর্থব্যবস্থা কেবল সরকারের আয় ব্যয় এর সমন্বয় সাধনের সমস্যায় নিয়েই আলোচনা করে না, সরকারের আয় ব্যয় নীতি এবং কার্যক্রম কিভাবে অর্থনীতির বিভিন্ন খাতকে প্রভাবিত করে তাও সরকারি অর্থব্যবস্থায় আলোচিত হয়। একটি দেশের সরকারি অর্থব্যবস্থার আলোচনা থেকে
সে দেশের অর্থনীতি সম্পর্কে মোটামুটি একটি ধারণা লাভ করা যায়। সরকারি অর্থব্যবস্থার আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি অর্থব্যবস্থার মূল বিষয়বস্তু হলো তিনটি: সরকারি আয়, সরকারি ব্যয় এবং সরকারি ঋণ। সরকারকে বিভিন্ন খাতে আয় ব্যয় করতে হয় এবং সেই ব্যয়ের অর্থ সংস্থানের জন্য বিভিন্ন উৎস থেকে সরকারকে আয় করতে হয়, এবং সেই আয় দ্বারা যদি সরকারের ব্যয় পুরোপুরি মেটানো সম্ভব না হয়, কিছু ঘাটতি থেকে যায়, তাহলে সরকার দেশের ভিতর এবং বাহির থেকে ঋণ গ্রহণের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করে। সরকারি ব্যয়। বর্তমান বিশ্বায়নের যুগে প্রতিটি দেশের সরকারকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে টিকে থাকা এবং রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সাধনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। এজন্য তাকে প্রচুর ব্যয়ও করতে হয়। দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং দেশের জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ, সামাজিক কল্যাণ সাধন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি কাজের জন্য সরকারকে যে ব্যয় করতে হয় তাকে সরকারি ব্যয় বলা হয়। পূর্বে সরকারি কার্যকলাপের পরিধি ছিল সীমিত, এজন্য সরকারের ব্যয়ও খুব কম হতো এবং অর্থনীতিতে তার তেমন কোনো গুরুত্ব ছিল না। কিন্তু বর্তমানে প্রতিটি রাষ্ট্রই মূলত জনকল্যাণমূলক রাষ্ট্র হওয়ায় রাষ্ট্রের কর্মকাণ্ডের পরিধি ব্যাপক বিস্তৃত হয়েছে এবং এজন্য প্রত্যেক দেশের সরকারকে যথেষ্ট পরিমাণে ব্যয় করতে হয়। সুতরাং আমরা বলতে পারি, দেশ পরিচালনার জন্য, দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং জনগণের কল্যাণের জন্য বিভিন্ন খাতে সরকার যে ব্যয় করে তাই মূলত সরকারি ব্যয়। সরকারি ব্যয়কে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। প্রশাসনিক দিক থেকে সরকারি ব্যয় দুই প্রকার, অর্থাৎ কেন্দ্রীয় ব্যয় এবং স্থানীয় ব্যয়। কোন দেশের কেন্দ্রীয় সরকার দেশ পরিচালনার জন্য এবং জাতীয় স্বার্থে বিভিন্ন খাতে যে ব্যয় করে তাই হলো কেন্দ্রীয় ব্যয়। সাধারণত প্রতিরক্ষা, সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়ন, জনকল্যাণ ইত্যাদি কার্য হলো কেন্দ্রীয় ব্যয়ের খাত। অন্যদিকে স্থানীয় সরকারসমূহ, যেমন ইউনিয়ন পরিষদ, গ্রাম পরিষদ, উপজেলা এবং জেলা পরিষদ, পৌরসভা প্রভৃতি স্থানীয় সমস্যাগুলি সমাধানের জন্য স্থানীয়ভাবে যে ব্যয় করে সেটি হলো স্থানীয় ব্যয়। স্থানীয় ব্যয় কেন্দ্রীয় ব্যয়ের বিকল্প নয়, বরং পরিপূরক। সাধারণত স্থানীয় ব্যয়ের বেশিরভাগ অর্থায়ন কেন্দ্রীয় সরকার থেকে করা হয়। রাজস্ব ব্যয় ও মূলধনী বা উন্নয়ন ব্যয়। দেশের ভেতরের প্রশাসনিক কাজ পরিচালনা, সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ এবং জনগণকে বিভিন্ন সেবা প্রদান ইত্যাদি কাজের জন্য সরকার যে ব্যয় করে তাকে রাজস্ব ব্যয় বলে। রাজস্ব ব্যয়ের ফলে কোনো দেশে সরাসরি দেশের উৎপাদন ক্ষমতা বাড়ে না বা দেশের অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধি ত্বরান্বিত হয় না, অর্থাৎ অতিরিক্ত সম্পদ সৃষ্টি হয় না। এটি শুধুমাত্র সরকারের দেশ পরিচালনার জন্য এবং জনগণকে বিভিন্ন সেবা প্রদানের জন্য এটি সরকারের চলতি একটি ব্যয় এবং তা পুনর্ ঘটে। অন্যদিকে সম্পদ সৃষ্টি কিংবা বিদ্যমান সম্পদের সাথে অতিরিক্ত সম্পদের সংযোজন ইত্যাদি কাজের জন্য সরকারকে ব্যয় করতে হয়, সেটি হলো মূলধনী বা উন্নয়নমূলক ব্যয়। যেমন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপন, বাঁধ বন্দর নির্মাণ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সরকারি মালিকানায় শিল্প কারখানা স্থাপন ইত্যাদি হলো কাজের জন্য যে ব্যয় হয় সেটি হলো মূলধনী বা উন্নয়ন ব্যয়। অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য যে ব্যয় করা হয় এটি হলো উন্নয়নমূলক বা মূলধনী ব্যয়। এই ব্যয়ের ফলে দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং নিয়োগের পরিমাণও বৃদ্ধি পায়। সরকারকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যয় করতে হয়। এখন আমরা সরকারের ব্যয়ের উদ্দেশ্যগুলো দেখব। দেশ রক্ষা। আধুনিক কালে সরকারের অন্যতম প্রধান কাজ হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। এজন্য সরকারকে সেনাবাহিনী গঠন ও পরিচালনা, যুদ্ধের আধুনিক সাজ সরঞ্জাম ও যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি করতে গিয়ে ব্যয় করতে হয়। আইন শৃঙ্খলা রক্ষা।
অব্যাহত ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের ভেতর শান্তি শৃঙ্খলা বজায় রাখা একান্ত জরুরি। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আধা সামরিক ও পুলিশ বাহিনী নিয়োগ, বিচার বিভাগ পরিচালনা, প্রশাসনিক কাঠামো উন্নয়ন প্রভৃতির জন্য সরকারকে ব্যয় করতে হয়। বেসামরিক প্রশাসন পরিচালনা। সকল দেশে সরকারকে বেসামরিক কার্য পরিচালনা করতে গিয়ে বিভিন্ন বিভাগ ও দপ্তর পরিচালনার উদ্দেশ্যে কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতে হয়। এজন্য সরকারকে তাদের বেতন ভাতাদি প্রদান, অফিস আদালত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করতে গিয়ে প্রচুর ব্যয় করতে হয়। কর্মসংস্থান বৃদ্ধি। দেশে পূর্ণ কর্মসংস্থান অর্জন এবং তা বজায় রাখার জন্য সরকারকে ব্যয় করতে হয়। পূর্ণ কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারকে নানা ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, সরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মসংযোগ সৃষ্টি, গণপূর্ত কার্যক্রম পরিচালনা ও অন্যান্য উপায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। এই জন্য সরকারকে ব্যয় করতে হয়। মানব সম্পদ উন্নয়ন। উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের কর্মদক্ষতা সুষ্ঠুভাবে ব্যবহারের উদ্দেশ্যে মানুষের অন্তর্নিহিত বিভিন্ন গুণ উন্নত ও বিকশিত করে তোলাই হলো মানব সম্পদ উন্নয়ন। আজকাল আমাদের মতো জনবহুল উন্নয়নশীল দেশে জনসংখ্যার সমস্যাকে সম্পদে পরিণত করার জন্য সরকারি ব্যয়ের একটি অন্যতম উদ্দেশ্য হলো মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন উদ্দেশ্যে সরকারকে দরিদ্রদের সন্তান সন্ততির জন্য যুগ উপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসার, হাসপাতাল, মাতৃসদন ও অন্যান্য চিকিৎসা কেন্দ্র স্থাপন, নিরাপদ পানি ও পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা, পরিবেশ উন্নয়ন ইত্যাদি প্রচুর কাজ করতে হয়। এজন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। আয় বৈষম্য দূর। দেশে ধনী দরিদ্রদের মধ্যে বিদ্যমান বৈষম্য এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে যে উন্নয়নগত বৈষম্য থাকলে তা বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি করে। আধুনিককালে এসব বৈষম্য হ্রাস করার জন্য সরকারকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হয়, ফলে সরকারের ব্যয়ও ক্রমাগত বাড়ছে। দারিদ্র্য বিমোচন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সরকারি ব্যয়ের একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য হলো জনগণের দারিদ্র্য বিমোচন। এসব দেশে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ দরিদ্র সীমার নিচে বাস করে। এজন্য সরকার দরিদ্রদের জন্য নগদ অর্থ সহায়তা, বিভিন্ন ধরনের ভাতা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্য আবাসন ঋণ, কাজের বিনিময়ে খাদ্য ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করে। এসব কাজ করতে গিয়ে সরকারকে যথেষ্ট অর্থ ব্যয় করতে হয়। নগরায়ন। জীবনযাত্রার মান উন্নয়নের সাথে সাথে পৃথিবীর সব দেশেই মানুষ নগরমুখী হচ্ছে, ফলে দেশে নগরাঞ্চলের দ্রুত বিস্তৃতি ঘটছে এবং নগরাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি ঘটছে। এই সব বর্ধিত জনসংখ্যার চাহিদা পূরণের জন্য নগরাঞ্চলে রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ, বিদ্যুৎ, পানি সরবরাহ, পানি নিষ্কাশন, পয় নিষ্কাশন, চিত্ত বিনোদনের জন্য পার্ক, স্টেডিয়াম, চিড়িয়াখানা নির্মাণ, শিক্ষার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, চিকিৎসার জন্য হাসপাতাল, ক্লিনিক নির্মাণ ইত্যাদি বিভিন্ন কাজে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সামাজিক নিরাপত্তা। এটিও বর্তমানকালে সরকারি ব্যয়ের একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য। কর্মরত চাকরিজীবীদের জন্য পেনশন ও গ্র্যাচুইটির ব্যবস্থা, কর্মহীনদের জন্য বেকার ভাতা, দুর্ঘটনার শিকার এমন লোকদের আর্থিক সহায়তা প্রদান ইত্যাদির জন্য সরকারকে অনেক অর্থ ব্যয় করতে হয়। দুর্যোগ মোকাবেলা। বর্তমানে বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতার কারণে প্রায় প্রত্যেক দেশেই কোনো না কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে। এসব দুর্যোগের মোকাবেলা করা এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অন্যতম প্রধান লক্ষ্যই হচ্ছে দ্রুত গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। আর এসব করতে গিয়ে সরকারকে অনেক অর্থ ব্যয় করতে হয়। কৃষি খাত এবং শিল্প খাতের উন্নয়ন, বিভিন্ন আর্থ-সামাজিক অবকাঠামোগত উন্নয়ন, যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, এইসব করতে গিয়ে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি কোন দেশে সরকারকে বিভিন্ন উদ্দেশ্যে অর্থ ব্যয় করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরো এই স্লাইডে আরো কিছু ছবি দেখতে পাচ্ছ। যেমন প্রথম ছবিতে একটি সামরিক বাহিনীর ছবি যারা দেশ রক্ষার কাজে নিয়োজিত, পুলিশ বাহিনীর ছবি দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত,
একটি বেসামরিক প্রশাসনিক কার্যক্রমের ছবি, তারপর যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার, যাতায়াত ও পরিবহন ব্যবস্থার ছবি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্পায়ন, কৃষি খাতের বিভিন্ন ছবি, প্রযুক্তি, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ছবি দেখতে পাচ্ছ তোমরা। তো এই ছবিগুলো থেকে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এগুলো একটি দেশের সরকারের অর্থ ব্যয়ের বিভিন্ন খাতের ছবি। বাংলাদেশ সরকারকে বিভিন্ন খাতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এই খাতগুলো আমরা এখন দেখব। প্রথমটি হলো প্রতিরক্ষা। সরকারের প্রধান এবং পবিত্র দায়িত্ব হলো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। এজন্য সরকারকে একটি শক্তিশালী ও দক্ষ প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলার জন্য, দক্ষ সেনা, নৌ এবং বিমান বাহিনী গঠনের জন্য, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, যুদ্ধ সরঞ্জাম ক্রয় এবং উৎপাদন, সংরক্ষণ এসব কাজ করতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এজন্য এটি বাংলাদেশ সরকারের একটি অর্থ ব্যয়ের অন্যতম প্রধান খাত। 2017-18 অর্থ বছরে এই খাতে সরকারি ব্যয় ধরা হয়েছিল 25,756 কোটি টাকা। এরপর আছে আইন শৃঙ্খলা রক্ষা। দেশের অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জীবনমানের নিরাপত্তা বিধান সরকারের একটি অন্যতম প্রধান দায়িত্ব। এই লক্ষ্যে সরকারকে একটি শক্তিশালী পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এটিও বাংলাদেশ সরকারের ব্যয়ের একটি অন্যতম প্রধান খাত। জনপ্রশাসন। সরকারের সকল বেসামরিক বা সাধারণ কার্য সম্পাদনের জন্য একটি বিশাল প্রশাসনের প্রয়োজন। এই জন্য বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগসমূহ পরিচালনায় কর্মচারীদের বেতন ভাতাদি প্রদানের উদ্দেশ্যে প্রচুর অর্থ সরকারকে ব্যয় করতে হয়। 2017-18 অর্থ বছরে এই খাতে বাংলাদেশ সরকারের ব্যয় ধরা হয়েছিল 1997 কোটি টাকা। বিচার বিভাগ। আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও সরকারের একটি পবিত্র দায়িত্ব। এজন্য সরকারকে আদালত প্রতিষ্ঠা ও পরিচালনা, কারাগার স্থাপন ও রক্ষণাবেক্ষণ, বিচারক, অন্যান্য কর্মচারী কর্মকর্তা নিয়োগ এসব করতে গিয়ে বাংলাদেশ সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। শিক্ষা। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি সামনে অগ্রসর হতে পারে না। এজন্য শিক্ষা বর্তমানে বাংলাদেশ সরকারের ব্যয়ের একটি অন্যতম প্রধান খাত। সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ এবং সম্প্রসারণের জন্য সরকারের বিভিন্ন ধরনের উদ্যোগ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ, নারী শিক্ষার উন্নয়ন, বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও পরিচালনা, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান প্রভৃতির জন্য বাংলাদেশ সরকারকে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। 2017-18 অর্থ বছরে এই খাতে সরকারের ব্যয় ধরা হয়েছে মোট 61,470 কোটি টাকা। স্বাস্থ্যসেবা। দেশের জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারকে হাসপাতাল স্থাপন, ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারীর নিয়োগ, কমিউনিটি ক্লিনিক স্থাপন, ওষুধ সরবরাহ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করতে হয়। এজন্য সরকারকে অর্থ ব্যয় করতে হয়। 2017-18 অর্থ বছরে এই খাতে সরকারের ব্যয় ধরা হয়েছিল 16,182 কোটি টাকা। কৃষি এবং শিল্প খাত। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং কৃষির উন্নয়ন ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। আবার একটি দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প খাতের উন্নয়ন একান্ত অপরিহার্য। এই জন্য কৃষি এবং শিল্প খাত উন্নয়নে সরকারকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হয়। এই জন্য সরকারকে ব্যয়ও করতে হয়। স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 70% এখনো গ্রামে বাস করে। এজন্য গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের উপরই মূলত আমাদের অর্থনৈতিক উন্নয়ন নির্ভরশীল। এজন্য এটি বাংলাদেশ সরকারের একটি ব্যয়ের অন্যতম প্রধান খাত। 2017-18 অর্থ বছরে এই খাতে ব্যয় ধরা হয়েছিল 27,701 কোটি টাকা।
দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টি। বাংলাদেশ একটি জনবহুল এবং উন্নয়নশীল দেশ। আমাদের জনসংখ্যা বৃদ্ধির তুলনায় সম্পদ সেভাবে বৃদ্ধি না পাওয়ায় আমাদের দারিদ্রতা এবং বেকারত্ব একটি অন্যতম প্রধান সমস্যা। এই সমস্যা নিরসনে সরকারকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে হয় এবং এজন্য সরকারকে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্তই হলো তার একটি শক্তিশালী আর্থসামাজিক অবকাঠামো। এর অংশ হিসেবে প্রত্যেক সরকারকেই রেল, সড়ক, বিমান ও নৌপথ উন্নয়নে অর্থ ব্যয় করতে হয়। এছাড়া ডাক, বেতার, টেলিভিশন প্রভৃতি যোগাযোগ মাধ্যমেও জন্য অর্থ ব্যয় করতে হয়। 2017-18 অর্থ বছরে এই খাতে সরকারের ব্যয় ধরা হয়েছিল 50,080 কোটি টাকা। অবশিষ্ট যে খাতগুলো আছে, যেমন ভর্তুকি প্রদান, কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে সরকারকে ভর্তুকি প্রদান করতে হয়। এসব ভর্তুকি দেশের সুষম অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে। এজন্য এই ভর্তুকি বাবদ ব্যয় এটিও সরকারের একটি ব্যয়ের অন্যতম খাত। সামাজিক নিরাপত্তা বেষ্টনী। বর্তমানে বাংলাদেশে অসহায় এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে, যেমন বয়স্ক ভাতা কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির মোকাবেলা, মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা, দরিদ্র ও আশ্রয়হীনদের জন্য ভাতা, বিধবা ভাতা, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ ইত্যাদি বিভিন্ন ব্যবস্থা ও কর্মসূচি গ্রহণ করার জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। 2017-18 অর্থ বছরে এই খাতে সরকারের ব্যয় ধরা হয়েছিল 4,863 কোটি টাকা। সুতরাং এটিও সরকারের ব্যয়ের একটি অন্যতম প্রধান খাত। বিদ্যুৎ এবং জ্বালানি। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং জনগণের চাহিদা পূরণের জন্য বিদ্যুৎ এবং জ্বালানি শক্তি অপরিহার্য। উৎপাদনের চেয়ে চাহিদা বৃদ্ধি দ্রুততর হওয়ার প্রেক্ষিতে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি দেখা দিচ্ছে। বিদ্যুৎ পুনর্বাসন কর্মসূচি, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নতি, নবায়নযোগ্য জ্বালানি উন্নত তহবিল গঠন প্রভৃতি খাতে প্রতি বছর সরকার উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলে প্রচুর অর্থ ব্যয় করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমান বাংলাদেশ সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ডিজিটাল বাংলাদেশ গঠন। এ লক্ষ্যে এই জন্য এই খাতে সরকারের ব্যয়ের পরিমাণও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 2017-18 অর্থ বছরে এই খাতের ব্যয় ছিল 3,974 কোটি টাকা। দুর্যোগ মোকাবেলা। বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। প্রতি বছরই বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় প্রভৃতি আমাদের দেশে সংঘটিত হয়। যেমন বর্তমানে দেশে একটি বন্যা পরিস্থিতি বিরাজমান। তো এইসব দুর্যোগ মোকাবেলার জন্য এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারকে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। 2017-18 অর্থ বছরে এই খাতে ব্যয় ধরা হয়েছিল 8,852 কোটি টাকা। পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন। উন্নয়নশীল দেশ সময় বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে, কিন্তু শেষ তুলনায় দেশের সম্পদ সে হারে বাড়ে না। ফলে জনসংখ্যা আমাদের অন্যতম একটি প্রধান সমস্যা বলে বিবেচিত হচ্ছে। এই কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকারকে যথেষ্ট অর্থ ব্যয় করতে হয়। পররাষ্ট্র বিষয়াবলী। বর্তমানে কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। এজন্য দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্য আমদানি রপ্তানি, অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষার জন্য বিদেশে কূটনৈতিক মিশন স্থাপন, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। 2017-18 অর্থ বছরে এই খাতে ব্যয় ধরা হয়েছে 1189
কোটি টাকা। ঋণ ও সুদ পরিশোধ। সরকার যখন বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে ব্যয় নির্বাহ করতে সক্ষম হয় না, কিছু ঘাটতি থেকে যায়, সেক্ষেত্রে সরকারকে দেশের ভেতর এবং বাইরে থেকে ঋণ গ্রহণের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে হয়। এসব ঋণের সুদ এবং আসল পরিশোধের জন্য প্রতি বছরই সরকারকে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। যেমন 2017-18 অর্থ বছরে সরকারের ঋণ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় ধরা হয়েছিল 41,457 কোটি টাকা। সুতরাং তুমি বুঝতে পারছো যে এটি বাংলাদেশ সরকারের ব্যয়ের একটি বড় খাত। পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণ, মান উন্নয়ন, শিল্প দূষণ থেকে রক্ষার জন্য বর্জ্য পরিশোধনাগার স্থাপন ইত্যাদি কাজের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ব্যয় হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকার বিভিন্ন খাতে প্রচুর পরিমাণ অর্থ প্রতি বছর ব্যয় করে। তোমরা একটি পাই চার্ট দেখতে পাচ্ছ, যেখানে বাংলাদেশ সরকারের চলতি অর্থ বছরের অর্থাৎ 2020-2021 অর্থ বছরের বাজেটের বিভিন্ন খাতে সম্পদ বরাদ্দের তুলনামূলক চিত্র দেখানো হয়েছে। এই অর্থ বছরে বাজেটের মোট পরিমাণ ছিল 5,68,000 কোটি টাকা এবং এই বাজেট থেকে সরকারের বিভিন্ন খাতে ব্যয়ের জন্য সম্পদ বরাদ্দের যে শতকরা হিসাব, সেটি এই চার্টে উপস্থাপন করা হয়েছে। যেমন শিক্ষা ও প্রযুক্তি খাতে সম্পদের 15.1% মোট বাজেটের বরাদ্দ করা হয়েছে। এরপর পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দের পরিমাণ 11.2%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন 7%, কৃষি খাতে 3.6%, জনশৃঙ্খলা ও নিরাপত্তা 4.9%, প্রতিরক্ষা 5.4%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ 4.7%, জনপ্রশাসন 6.7%, ভর্তুকি ও প্রণোদনা 6.8% এবং অন্যান্য বিবিধ ব্যয় 5.9%। তো এখান থেকে তোমরা বাজেটের বিভিন্ন খাতের তুলনামূলক চিত্রের একটি ধারণা লাভ করতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা আজকে ক্লাসে সরকারের অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি যে সরকারের অর্থব্যবস্থার মূল বিষয়বস্তু মূলত তিনটি: সরকারি আয়, সরকারি ব্যয় এবং সরকারি ঋণ। সেখান থেকে আমরা আজকে সরকারি ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা সরকারি আয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সরকারের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে তোমাদের লেখাপড়া ভালোভাবে চালিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।